আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী আক্তার তায়েবা। আজকে আপনাদের সাথে আছি আমার সময় আমার দেশ আয়োজিত ইয়ুথ অ্যান্ড বিয়ন্ড পডকাস্টে। আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে আজকে আছেন ফাহিম হাসান ভাইয়া, যিনি আসাদে অনেক বছর ধরে আছেন। মূলত তিনি ছিলেন কোভিডের সময় থেকে শুরু করে কয়েক বছর ছিলেন। আজকে ভাইয়ার গল্পটাই আমরা শুনবো। সবাইকে ভাইয়া কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনি যদি শুরুতে আমাদের দর্শকদের জন্য আপনার পরিচয়টা একটু বলতেন। আচ্ছা, আমার নাম হচ্ছে ফাহিম হাসান, লেখাপড়া করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারে আর কি। আচ্ছা ভাইয়া, আপনি তো আমি যতটুকু জানি কোভিডের সময় থেকে আপনি আসাদে আছেন। আসাদে যুক্ত হওয়াটা কিভাবে, আপনার সেই জার্নিটা যদি একটু শুরু করতেন। কোভিড যখন শুরু হয় তখন হচ্ছে যে আমরা সকলেই তো বাসায় চলে আসি। আমি তো ঢাকাতে লেখাপড়া করছিলাম, তখন আমি আমার হোম টাউনে চলে যাই। তখন আমার এইচএসসি পরীক্ষা মানে হবে আর কি। তো তখন হচ্ছে যে যাওয়ার পরে তো যেহেতু কোভিড একটা লং টাইম ধরে ছিল আমাদের মাঝে, সো কিছুদিন যাওয়ার পরে আমি বোর হয়ে যাচ্ছিলাম যে আসলে কি করা যায়। সো তখন আমার একটা ফ্রেন্ড আছে, তানভীর নাম, সে হচ্ছে তার একটা ফেসবুক পোস্টে আমি হচ্ছে যে আমার সময় আমার দেশ হচ্ছে একটা পোস্ট দেখতে পাই। তখন আমি জিজ্ঞাসা করি আসলে আমার সময় আমার দেশটা কী। তখন ও কি পুরো ডিটেলে আমাকে এটা বলে আর কি। এর মাধ্যমেই শুরু যে আমি জানতে চাওয়া, তারপর তারা কী কী করে, কী কী কাজ করেন তারা, দিয়ে তারপর হচ্ছে যে জয়েন করা। এবং জয়েন করার পরে দেখি হ্যাঁ আমার পরিচিত আরও 4-5 জন এখানে আছে। আচ্ছা, আপনি যখন জয়েন করেন তখন কি আপনার আলাদা কোনো মানে একটা থাকে না যে আমি একটা সংগঠনে জয়েন করছি, সেটা কোনো আসার জায়গা ছিল কিনা? আচ্ছা, আমি এর আগে যেহেতু কোনো অর্গানাইজেশনে কোনো যুক্ত ছিলাম না, সে কারণে আমার হচ্ছে যে ওইভাবে কোনো এক্সপেকটেশন ছিল না। সো আমি সাধারণত প্রথমে চেয়েছিলাম যে এক্সপ্লোর করতে বিষয়টা, যে আসলে এখানে কি হয় আর কি। যেহেতু আমি একটা কলেজে পড়তাম, সো আমি দেখলাম যে 8-10টা কলেজের স্টুডেন্ট আছে, মানে আমার সমবয়সী জুনিয়র বা সিনিয়র তেমন ছিল না, বাট জুনিয়র আর সমবয়সী বেশি ছিল আর কি। সো তারা বিভিন্ন মাইন্ডসেটের মানুষ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্লেস থেকে তারা যুক্ত হচ্ছে, কেউ গ্রাম থেকে, কেউ শহর থেকে। সো আমি আসলে মানুষজনের মধ্যে থাকতে পছন্দ করি, আগে থেকে করতাম। সো এইটা আমার মনে হয়েছে খুব ইন্টারেস্টিং হবে। এই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমার সময় আমার সাথে যুক্ত হওয়া। তাহলে আপনার ভলেন্টিয়ারিং এর জার্নিটা শুরু হয় আসাদের মাধ্যমে বলা যায়। আচ্ছা ভাইয়া, আপনি আসাদের কোন সেক্টর? আচ্ছা, আপনি যখন ছিলেন আসাদে তখন আসাদের শুরুতে তখন কি কি সেক্টর ছিল? আচ্ছা, আমি যখন ছিলাম তখন সেক্টর ওপেন হয় নাই। তো আমি একদম ইনিশিয়ালের যখন ছিলাম তখন হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের, সেগুলোকে আমরা সার্ভিস বলতাম আর কি। সো আমার কলেজ ছিল হচ্ছে মাইলস্টোন কলেজ। সো মাইলস্টোন কলেজ সার্ভিসে হচ্ছে আমি ভলেন্টিয়ার হিসেবে যুক্ত হই, এবং তারপরে আর কি আমার যাত্রা আর কি। তারপরে হচ্ছে যে কিছুদিন পরে তারা হচ্ছে সেক্টর আইডিয়া নিয়ে আসে এবং একে একে অনেকগুলো সেক্টর ওপেন হয়, এবং এডুকেশন সেক্টরে আমি আর কি বেসিক্যালি ছিলাম। আচ্ছা, এডুকেশন সেক্টরে তাহলে আপনার যাত্রা শুরু হয়েছিল? হ্যাঁ, আমি এডুকেশন সেক্টরে ইনিশিয়ালি আমরাই কজন মিলে এডুকেশন সেক্টরকে চালাচ্ছিলাম আর কি। তো ওইখান থেকে শুরু, এবং ওইখান থেকেই দীর্ঘ সময় আমি এডুকেশন সেক্টরেই ছিলাম, অন্যান্য সেক্টরে তেমন এক্সপ্লোর করার সুযোগ হয় নাই। আচ্ছা, তাহলে পুরোটা সময় ধরে আপনি এডুকেশন সেক্টরেই ছিলেন? হ্যাঁ, বলা যায় যে আমি বেশ অনেক দিন ধরে হচ্ছে যে আমি এডুকেশন সেক্টরের ভলেন্টিয়ার হিসেবে ছিলাম। পরবর্তীতে আমি হচ্ছে যে দায়িত্ব পালন করেছি। আচ্ছা, আপনি এডুকেশন সেক্টরে, আচ্ছা তাহলে আপনি এডুকেশন সেক্টরে ম্যানেজমেন্ট টিমে ছিলেন বলা যায়? হ্যাঁ, এখানে র্যাঙ্ক হতো ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওইভাবে ছিল জিনিসটা। আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। ওকে। আচ্ছা, ওই সময় যদি আমি বলি এডুকেশন সেক্টরে কি ধরনের কাজ হতো আসলে? আচ্ছা, সো আমরা যেসব এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, বিভিন্ন কলেজ থেকে বা স্কুল থেকে আমরা আসছিলাম, যেমন মাইলস্টোন কলেজ, ফিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ, নটরডেম কলেজ, আজমতি কলেজ, এরকম আরও 10টা তখন কলেজ ছিল আর কি, উইলস লিটল ফ্লাওয়ার। সো এরকম কয়েকটা কলেজ ছিল। সো আমরা মোটামুটি প্রিভিলেজ যে আমরা এডুকেশনটা আমরা পেতাম আর কি ফ্যামিলি থেকে। তো আমাদের ভিশনটা এমন ছিল যে যেহেতু আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি, সো আমরা এমন একটা ইকোসিস্টেম তৈরি করি যারা আমরা একটা কলেজের ফ্যাসিলিটিস বা স্কুলের ফ্যাসিলিটিস অন্য কলেজের স্কুল ফ্যাসিলিটি থেকে আলাদা কি বা এক্সট্রা কি বেনিফিট পাওয়া যায়, সেগুলো নিয়ে মেইনলি ডিসকাস করা শুরু করা। এবং যেহেতু আমাদের আপনি জানেন যে আমাদের বর্তমান যে এডুকেশন যে সিস্টেমটা, এটা খুব বেশি মানুষ পছন্দ করে না। তো আমরা চাচ্ছিলাম যে এডুকেশনের মধ্যে ইন্টারেস্টিং কিছু করা, যাতে হচ্ছে আর ওই সময় বোরিং যাতে না হয়ে যায়। কারণ আপনি সময়টা লক্ষ্য করেন, একদম কোভিড প্যান্ডামিক চলতেছে। সো ওই সময়ে মানুষ কিন্তু স্বাভাবিক কাজে একদম বোর হয়ে যাচ্ছিল, তাই না? সো তারা সারাদিন বাসায় থাকে। তো আমরা চাচ্ছিলাম যে ওই যে সময়টা
অন্য অন্যদিকে ডাইভার্ট না হয়ে যেন হচ্ছে এডুকেশনের মাধ্যমে করে, বাট সেটা যাতে আনন্দের মাধ্যমে হয়। আচ্ছা, তো ভাইয়া আপনার কাছে কি মনে হয় যে সেই জায়গাটা থেকে আপনারা কতটুকু মানে সফলতা অর্জন করতে পেরেছিলেন? সেই মাপকাঠি আমি না যাই, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে ওই সময় যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, এরপরে কিন্তু আপনি বিভিন্ন অর্গানাইজেশনের কথা বলেন বা আশেপাশে বিভিন্ন করেন, তখন কিন্তু তারা এই উদ্যোগটা নেওয়া শুরু করে যে আমরা হচ্ছে যে নতুন কিছু করব, নতুন সিস্টেম, এডুকেশন সিস্টেমের কথা বলবো। সো এর থেকে আমার সময় আমাদের বলতে গেলে একটু অ্যাডভান্সই ছিল, যে তারা আসলে দীর্ঘ সময় একটা প্ল্যান করছিল আগামী 5 বছর বা 10 বছর আসলে কিভাবে কোন দিকে প্রবাহিত হবে, সেই অনুযায়ী তারা হচ্ছে যে উদ্যোগ গ্রহণ করছিল, এবং এটা কিন্তু এখন কাজে লাগছেও আমার মনে হয়। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আপনি তো অনেক বছর এডুকেশন সেক্টরে ছিলেন, তো মূল দায়িত্বটা আপনার কি ছিল এডুকেশন সেক্টরে? আচ্ছা, মূল দায়িত্ব হচ্ছে যে আমি যখন মানে আমরা কয়জন মিলে তো আর কি উদ্যোগ নিয়ে এডুকেশন সেক্টর ওপেন করি। সো আমাদের প্রথম কাজ ছিল যে এই যে একটা সেক্টর হচ্ছে, এটাকে রিচ আউট করে, এটাকে আমাদের মানে যেহেতু আমাদের জিনিস বললাম এডুকেশন সেক্টর, এই আমাদের সিস্টেমের কথা বললাম, যে আমরা আসলে কি ডিফারেন্ট করবো যে তারা আমাদের সেক্টরে জয়েন করবে, তাই বোরিং এডুকেশনকে কীভাবে আমরা হচ্ছে প্রাণবন্ত করব। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা বিভিন্ন সার্ভিস মানে বিভিন্ন ইনস্টিটিউশনে যারা ভলেন্টিয়ার ছিল তাদেরকে আমরা যাই এবং তাদেরকে কনভিন্স করে আমাদের সেক্টরে হচ্ছে জয়েন করে। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ ছিল। তারপরে হচ্ছে যে আমরা একটা ড্রাফট করি যে আমরা আসলে কি করব লাস্ট 3 মাস, 6 মাস, 1 বছর, এভাবে একটা। আমি একটু ইন্টারাপ্ট করি। আপনারা যখন এডুকেশন সেক্টর ওপেন করেন তখন মানুষের মানে ভলেন্টিয়ারদের বিশেষ করে রেসপন্সটা কেমন ছিল, লাইক তারা জয়েন করতেছিল কেমন? এটা একটা ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছেন। ভলেন্টিয়াররা সবসময় অ্যাক্টিভ ছিল, আর ওই সময়টা যেহেতু অনলাইনে মানে কোভিড টাইম চলতেছে, সো তারা আসলে নতুন কিছু করলে তারা এক্সপ্লোর করতে যাচ্ছিল। তারা মানে এই জিনিসটা ভালো হবে কি হবে না সেটা ভেবে না, তারা জয়েন করার পরে অটোমেটিকলি ওইটাকে অনেক রেসপন্স হয়ে যাচ্ছিল। তো যখন সেম মাইন্ডের কিছু মানুষ এক হয়, তখনই আমার মনে হয় যে ভালো কিছুই ঘটে আর কি। তো এডুকেশন সেক্টরের ক্ষেত্রেও ইনিশিয়াল পিরিয়ডটা তেমন একটা হেকটিক ছিল, খুবই ভালোই লেগেছিল আমাদের, মানে খুব ইজিলি আমরা এগোতে পেরেছিলাম আর কি। এটা হচ্ছে এডুকেশন সেক্টরের কথা। ভাইয়া, আপনার যখন এডুকেশন সেক্টরে ছিলেন তখন মেবি আপনি কত সাল পর্যন্ত ছিলেন? এডুকেশন সেক্টর আমি যতদিন আমার সময় আমার দেশে ছিলাম ততদিনই আমি এডুকেশন সেক্টরে ছিলাম। না মানে আপনার যাত্রাটা আমরা যদি বলি, আপনি একদম অনেক বছর ছিলেন, প্রথম থেকে ছিলেন আমাদের একজন সিনিয়র ভলেন্টিয়ার আপনি। তো আপনি যদি আমি বলি ফর্মাল এখন, তো আপনি রানিং ভলেন্টিয়ার হিসেবে আমার সময় আমাদের দেশে কত সাল পর্যন্ত ছিলেন? আচ্ছা, আমি সালটা বলছি না, আমি হচ্ছে যে এইচএসসি পরীক্ষা দিব তখন কোভিড পিরিয়ডে, তখন হচ্ছে যুক্ত হয়েছিলাম। আর বের হয়েছি হচ্ছে আপনার যখন ভার্সিটিতে আসি, তার হচ্ছে যে আপনার সেকেন্ড সেমিস্টারে। আমরা বর্তমানে একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা হলো লার্নিং বিয়ন্ড এন্টারটেইনমেন্টের আন্ডারে আর কি। তো এখন আপনাদের সময় আমি যতটুকু জানি আপনারা যখন ছিলেন তখনই এটা প্রতিষ্ঠা হয়েছিল, তো সেটা জার্নিটা যদি একটু ছোট করে বলতেন যে কিভাবে শুরু হয়েছিল বা কেন শুরু করেছিলেন আপনারা? আচ্ছা, লার্নিং বিয়ন্ড এন্টারটেইনমেন্টকে এলবি বলি, সো এলবি বলতে পারো। সো ওই সময়টা এমন ছিল যে বিভিন্ন সেক্টর যেহেতু ওপেন হচ্ছিল, এডুকেশন সেক্টরের পাশাপাশি আরও অন্যান্য সেক্টরগুলো ওপেন হচ্ছিল, আপনি হয়তো জানেন। তো ওই সময় আমরা প্ল্যান করি যে আমরা ওই পোস্ট করব কি আমার সময় আমাদের দেশে মেইন যে পেজটা ছিল বা গ্রুপ ছিল, এখানে আমরা রেগুলার পোস্ট করবো এডুকেশন সেক্টরে। এখন ওই এডুকেশন সেক্টর যেহেতু সব সেক্টর থেকে পোস্ট যায়, সেহেতু বিভিন্ন টাইপের মানুষজন কিন্তু আসে, একই জায়গায় সব পোস্ট হয়ে যাচ্ছিল। তখন আমরা ডিসাইড করি যে আমাদের একটা নিশ্চিত করবো যে শুধুমাত্র আমরা এডুকেশন রিলেটেড যেসব কথাবার্তা সেগুলো আমরা আলাদা হচ্ছে যে কোনো একটা গ্রুপে বা কোনো একটা পেজে আর কি বলবো। তো এর ফলশ্রুতিতে আমরা হচ্ছে রিচ করি যে আমরা হচ্ছে আলাদা একটা গ্রুপ খুলতে চাচ্ছি, আলাদা একটা পেজ খুলতে চাচ্ছি। এবং মজার বিষয় হচ্ছে তখন আর কি সবাই একটু কনফিউজ ছিল যে আসলে মেইন একটা পেজ আছে, তখন কেবল রানিং, বুঝতেই পারছেন যে কেবল 6 মাস 1 বছরের মতো হয়নি, কেবল গ্রোথিং পিরিয়ডে আছে আমার সময় আমার দেশ। তারপরেও আমরা বোঝাতে সক্ষম হলাম না আমাদের আসলে পেজটা লাগবেই, এবং আমরা আসলে শেষ পর্যন্ত অ্যাপ্রুভাল পেলাম। তারপর আমরা লার্নিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট এলবির একটা পেজ আর একটা গ্রুপ খুলেছি। পেজে তেমন অফিসিয়াল পোস্টার হতো না, বাট গ্রুপে হচ্ছে রেগুলার পোস্ট করা শুরু করি। আচ্ছা, সেই সময়ে যদি আমি বলি এলবির মানে একটু প্রজেক্ট নিয়ে যদি একটু আমাদের ধারণা দিতেন, কারণ আমরা বর্তমান সময়ের প্রজেক্ট নিয়ে জানলেও ওই সময়টা আমরা ছিলাম না, যেহেতু একটু আমরা জানি না। আচ্ছা, তো যখন গ্রুপটা খোলা হয়ে গেল তখন হচ্ছে যে আমাদের একটা মানে প্রুভ করা ছিল যে আমরা আসলে যে কারণে খুলেছি সেটা আসলে যেন আমি
করতে পারি যে আসলে এই কারণে খুলেছি, মানে একটা প্রুভের মতো ছিল যে আমি প্রুভ করবো যে আমরা হচ্ছে যে এই কারণে খুলেছি, কারণ হ্যাঁ কারণ অন্য কোনো সেক্টরে হচ্ছে তখন হচ্ছে কোনো পেজ ছিল না, আলাদা কোনো পেজ ছিল না, রাইট। সো এই জন্য আমরা প্ল্যান করি যে আমাদের যে টিম ছিল তারা প্ল্যান করে আমরা একটা প্রজেক্ট নামাবো। তখন প্রজেক্টটা ছিল কুইজ রিলেটেড প্রজেক্ট। সো কুইজ যে জিনিসটা হচ্ছে যে আমরা হচ্ছে যে কোশ্চেন বানাবো এবং একটা নির্দিষ্ট দিনে আমরা হচ্ছে কুইজ কন্টেস্ট টাইপের, ওইটাই হচ্ছে যে আমরা ই করবো। এখন কিভাবে মেম্বার জোগাড় করবো, যে আমরা টোটালি ফ্রি রেখেছি, যেহেতু প্রথম সেহেতু আমরা কোনো চার্জ নেব না, ফ্রি। বাট হচ্ছে যে এই জিনিসটা ছিল একটা এঙ্গেজিং একটা ব্যাপার স্যাপার, যেটার মাধ্যমে হচ্ছে যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষজনকে এলবি সম্পর্কে, আমার সময় আমাদের সম্পর্কে মানে ভলান্টিয়ারের বাইরেও মানে সবাই ওইখানে কুইজে অংশগ্রহণ করতে পারবে এরকম? হ্যাঁ, একদম ওপেন ছিল। বাংলাদেশের সারা মানে প্রত্যেকটা প্রান্ত থেকেই হচ্ছে যে তারা পার্টিসিপেট করেছিল। আচ্ছা, আপনি ভাইয়া, আমাদের তো এখন অনেক প্রজেক্ট চলছে, আমার সময় আমার দেশ এখন মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। আপনি বর্তমানে এলবি এর প্রজেক্ট সম্পর্কে কতটুকু মানে আমাদের খোঁজ খবর কতটুকু রাখেন, সেটার জন্য আর কি জিজ্ঞেস করলাম। এখন তো আসলে পড়াশোনার একদম শেষের দিকে একদম, সো খুব বেশি খোঁজ খবর রাখা হয় না। বাট আমি কিছুটা জানি যে আপনার প্রজেক্ট নামাচ্ছেন, আমি এক্স্যাক্ট বলতে পারবো না কি প্রজেক্ট চলছে, বাট হ্যাঁ আমি খোঁজখবর রাখছি এবং বোঝা যাচ্ছে যে আমি যেহেতু এখানে পডকাস্ট করতেছি তার মানে কতটা আপডেটেড হয়েছে আমার সঙ্গে আমাদের সাথে গঠনতন্ত্রভাবে, সেটা তো বোঝা যায়। আচ্ছা ভাইয়া, আপনি তো যখন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, মানে ব্যাক এন্ডে আপনি অনেক বড় একটা দায়িত্ব পালন করেছেন, তো সেই মোমেন্টে আপনার কি মনে হয়? ওই আমি তো বললাম যে নিজে কাজ করাটা আসলে ইজি, কিন্তু আপনি 10 জনকে দিয়ে কাজ করানোটা, হ্যাঁ বারবার বলতে হবে কাজ করো, বা ভলান্টিয়াররা কেন কাজ করবে, তো ওই সময় ভলান্টিয়ারদের রেসপন্সটা কেমন ছিল কাজ করার ক্ষেত্রে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম, ডিরেক্টর হিসেবে একজন ছিলেন, সে মেইনলি হচ্ছে যে ডিরেক্টররা কী হয় যে তার কাজটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাছে পাস করে দেয় আর কি, জিনিসটা এভাবে হয়। বাট যিনি ডিরেক্টর ছিলেন উম্মে হাবিবা লাবণী, তার সাথে আমি অনেক দিন কাজ করেছি এবং খুব কমফোর্টের সাথে কাজ করেছি। এ কারণে হচ্ছে সে হচ্ছে পুরাটা হচ্ছে সে অর্গানাইজ করেছে, সব কাজ ভাগ করে দিয়েছিল, তারপরে হচ্ছে আমার কাছে কাজগুলো আসতো। এবং ভলান্টিয়ারের কথা বললেন যারা, তারা কেমন ফ্রেন্ডলি ছিল কিনা, অবশ্যই অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। কারণ হচ্ছে যে নতুন একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে, আমরা একটা ডিবেটের মাধ্যমে একটা গ্রুপ ক্রিয়েট করেছি। এডুকেশন সেক্টরে অনেক বেশি ইন্টারেস্টেড পার্সন ছিল, অনেক প্যাশনেট পার্সন ছিল, যারা তাদের বিভিন্ন আইডিয়াগুলো শেয়ার করার একটা স্কোপ পাচ্ছিল। সো ওইটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি, আমরা জাস্ট কাজগুলো ভাগ করে দিয়েছি এবং তারা খুবই ডেডিকেটেডলি কাজগুলো করেছে আর কি। আচ্ছা, তাহলে বলা যায় যে আপনার কষ্টটা অনেকাংশে কমে গেছিল? অনেকাংশে একদমই কমে গিয়েছিল, কারণ এত ভালো রেসপন্স এবং তারা আসলে এত অর্গানাইজভাবে করে। আমিও মনে হয় এত অর্গানাইজভাবে করি না, আমার মেম্বাররা, তখনকার মেম্বাররা এত অর্গানাইজভাবে করতো মাশাআল্লাহ। যেহেতু আপনি ব্যাকএন্ডে অনেকদিন কাজ করেছেন, তো আমরা যারা নতুন, যারা আমরা কাজ করতে চাচ্ছি এখন, যে আপনি বললেন যে ভলান্টিয়ারদের অনেক অবদান ছিল, কিন্তু আমার মনে হয় একজন যে ব্যাকএন্ডে কাজ করে, একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ভলান্টিয়ারদের আপনি অ্যাপ্রোচ করতে পারছেন, সেটাও অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এটা বড় ব্যাপার কেন জানি না, কারণ যখন আমি যুক্ত হই তখন তারপর 3 মাস পরে যখন আমি দেখি যে আসলে অর্গানাইজেশনে আমার রোলটা কী বা আমি কী কী কাজ করছি, দেখলাম যে না, আমার লাইফে চেঞ্জ আসছে। সো 6 মাস পরে যখন আমি দেখলাম যে হ্যাঁ কমিউনিকেশন স্কিল বেড়েছে। সো যত দিন যাচ্ছিল তত হচ্ছে যে আমি ক্যাপাবল হয়ে যাচ্ছিলাম, মানে আমার প্রিভিয়াস যদি কম্পেয়ার করি আর কি। তো এটা একটা প্রসেস, অ্যান্ড প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে, কেউ একদিনে এভাবে আসে না। সো এই প্রসেসের মাধ্যমে আমার সময় আমাদের কিন্তু ভলান্টিয়ারকে একদম একটা স্ট্যান্ডার্ড মাত্রায় নিয়ে আসতে পারছে। আপনি এমন কোনো অ্যাডভাইস দিতে চান যে যারা আসলে ভলান্টিয়ার তো আমরা অনেকেই আছি, তো একটু আর কি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাচ্ছে, যে ব্যাক এন্ডে বা ম্যানেজমেন্ট টিমে কাজ করতে চাচ্ছে, তো তাদের জন্য যদি কোনো অ্যাডভাইস? আমার সাজেশন হচ্ছে যে ভলান্টিয়ার, যে প্রত্যেকের কিছু গোল থাকে, যে আমি আসলে আমার এই আইডিয়াটা হয়তো বা আমি 5 জনের কাছে শেয়ার করতে যাচ্ছি, বা আমি কোনো একটা প্ল্যানটা এটা আমি আর কি শেয়ার করতে চাচ্ছি, যেটা আমি একার পক্ষে পসিবল না, কিন্তু টিম যদি হয় আমাকে, তাহলে আমি হচ্ছে যে ওই কাজটা করতে পারবো। অথবা আমার সমাজের মতো একটা সাপোর্ট লাগবে, সব দিক দিয়ে সাপোর্ট লাগবে, যার ফলে হচ্ছে যে আমি ওই কাজটা করতে পারবো। সো প্রত্যেকটা ভলান্টিয়ার তাদের নিজস্ব গোল থাকে, নিজস্ব এম থাকে। আমি বলবো যে আপনি যে গোল বা এম নিয়ে এসেছেন, বা আপনি আসার পরেও যে গোলটা সেট করছেন বা যেটা নিয়ে ভাবছেন, সেটার আপনি শুরু করেন কাজ। সেটা আপনার যারা আছে ভলান্টিয়ার, আপনার ফ্রেন্ড সার্কেল আছে বা দায়িত্বপ্রাপ্ত সেক্টরে বা সার্ভিসে যারা আছে, তাদের সাথে আপনি বিষয়গুলো শেয়ার করেন এবং কিভাবে আপনি কাজটা করবেন সেই বিষয়গুলো বলেন।
অন্যরা কি করছে, অন্য ভলেন্টিয়ার কি করছে সেটা নিয়ে করে আপনাকে তো নিজের ফ্রিডম দেওয়া হচ্ছে, আপনি আসলে আপনার কথাগুলো, আপনার আইডিয়াগুলো বলতে পারবেন। সো আমার মনে হয় যে আপনি আপনার আইডিয়া থেকে শুরু করে সব কিছু আপনি শেয়ার করবেন, প্রজ অ্যান্ড কনস আসবে, এটা ঠিক হবে এটা ভুল হবে, বাট এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, কারণ সবাই আমরা হ্যাঁ আইডিয়া শেয়ার করতে হবে, কারণ আমরা মোটামুটি সেম এজেরই হয়তো বা 1-2 বছরের সবাই। সো একটা ভালো বিষয় হচ্ছে আমার সঙ্গে আমাদের তেমন আমি জাজ করে না কারো কোনো আইডিয়া জাজ করে না, কারণ সবাই তো আসলে একটা লার্নিং পিরিয়ড পার করে এই স্টেজে এসেছে। সো তারা খুবই ম্যাচিওর, এখন বর্তমানে তো আরও অনেক বেশি ম্যাচিওর, কারণ তারা আসলে 3-4 বছর বা 5 বছর ধরে তারা হচ্ছে যে কাজ করতেছে, তো তাদের এই বিষয়গুলো ডিল করতে করতে একদম ইউজড হয়ে গেছে তারা। আমরা যারা ভলেন্টিয়ারিং করি তো দেখা যায় যে এখানে তো আমাদের কোনো স্বার্থ মানে ভলেন্টিয়ারদের আসলে নিঃস্বার্থভাবেই করা হয়। তো এখানে অনেক সময় দেখা যায় কি যে আমাদের বাবা মারা মনে করে যে বাচ্চারা ভলেন্টিয়ারিং করছে বা বাইরে কাজ করছে পড়াশোনার বাইরে, তখন মনে করে যে এটা হয়তো বা যে ঠিক না, যে পড়াশোনা নষ্ট হচ্ছে। তো সেখানে আপনার কি মনে হয় যে কতটুকু এটা সত্যতা? আচ্ছা, হ্যাঁ এটা তো অবশ্যই আছে, সব বাবা মারা আছে যে একটা ভলেন্টিয়ারিং কাজ এটা আসলে কতটা তার লাইফে তার ভ্যালু অ্যাড করছে, তো এই বিষয়টা তো থাকেই। তো যখন কোভিড টাইমে ছিল তখন তো মেইনলি আমাদের সময় তো অন্য কোনো কাজ মানে ছিল না আর কি। তো ওই সময়টা জাস্ট পড়ালেখা যে ওই সময়টার বাদে হচ্ছে যে সবাই তো মানে ঘরবন্দি ছিলাম, তখন আমি অতটা ফেস করি না যে না ঠিক আছে যে কোনো একটা কাজ করছে বা কোনো একটা কমিউনিকেট করছে কোনো একটা গ্রুপের সাথে। সো এই জিনিসটা ভালো। আপনি যদি স্পেসিফিক পড়াশোনা রিলেটেড এডুকেশন সেক্টর বা বিজনেস সেক্টর যে এইগুলো যদি আপনি বলতে চান, তাহলেও কিন্তু দেখেন আমার সময় আমাদের দেশে ভলেন্টিয়ার কারা, আমার সময় আমাদের দেশে ভলেন্টিয়ার বাংলাদেশের যে টপ 20 স্কুল কলেজ আছে তাদের কিন্তু হচ্ছে যে স্টুডেন্ট আছে, কিন্তু তারাই কিন্তু শুরু করেছিল আর কি ভলেন্টিয়ার, রাইট? সো তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ অনেক, তারা কিন্তু সব রকম ব্যালেন্স করছে। সো এটা যে মানে ইম্পসিবল বিষয়টা এমন না, বাট কিছু তো মানে আপনার নেগেটিভ জিনিস তো আছে, যে হচ্ছে যে আপনার স্টাডি প্রায়োরিটি সবচেয়ে আগে বা আপনার ক্যারিয়ার প্রায়োরিটি সবচেয়ে আগে, আপনি প্রায়োরিটি লিস্টটা ঠিক করতে হবে। সো আপনি যদি প্রায়োরিটি লিস্ট ঠিক রাখেন তাহলে আর কি আপনি প্যারেন্টসকে কনভিন্স করতে পারবেন, টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন, সেটা আপনাকে আর কি ঠিক করতে। আপনার যদি মনে হয় যে না আপনি স্টাডিতে স্ট্রাগল করছেন, তখন আপনি আসলে যে না আমি স্টাডিটাকে ঠিক করি, দেন আমি ভলেন্টিয়ারে আসবো। সো টাইম ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। যদি কেউ মনে করে যে না আমার স্টাডিতে আরও ফোকাস করা দরকার, তাহলে অবশ্যই তার স্টাডি প্রায়োরিটি থাকবে। সো বাংলাদেশের এডুকেশন সিস্টেম যাই হোক না কেন, এডুকেশন পড়াশোনা করতেই হবে, অ্যান্ড এটা অনেক ইম্পর্টেন্ট। আর কেউ যদি মনে করে যে না আমার কাছে আমি ম্যানেজ করতে পারবো, সে অর্গানাইজেশন করতে পারে বা তার যেটা ভালো লাগে সে করতে পারে আর কি। সো এটা নিজের ব্যাপার। কেউ যদি অর্গানাইজেশন, বিশেষ করে যেহেতু আমার সময় আমার দেশের মতো কোনো ভলান্টিয়ারিং কাজে যুক্ত হতে চায়, তাহলে তাকে প্যারেন্টসরা যদি বলে যে আসলে এটা করে কোনো উপকার হচ্ছে কিনা, তাহলে তাকে তো অবশ্যই বলতে হবে যে আমার সময় আমাদের তো অনেক বেনিফিট আছে, যে কী উপকার হচ্ছে আমাদের। তো ইজিলি বলা যায় যে আমি এইখানে বেনিফিট পাচ্ছি, এডুকেশন সেক্টর থেকে এটা বেনিফিট পাচ্ছি, বিজনেস সেক্টর থেকে এটা বেনিফিট পাচ্ছি। আচ্ছা ধরুন আমার সময় আমাদের সাথে যুক্ত হওয়ার ফলে তো আমার তো আসলে কিছু বেনিফিট হয়েছে। কি বেনিফিট হয়েছে? ধরুন আমি এডুকেশন সেক্টরে ছিলাম, সো আমার যারা ব্যাচমেট ছিল তাদের ওই সময় কিন্তু পরীক্ষার সময় চলছিল, তাদের থেকে আমি নোট নিয়েছি এবং তাদের সাজেশন নিয়েছি, বিভিন্ন সাবজেক্টের বিষয়গুলো ছিল। আবার যারা ধরেন যে আরেকটা এক্সাম্পল যদি দিই, তাহলে ধরেন বিজনেস সেক্টরে বিভিন্ন রকম আইডিয়া তারা অনেক দিন ধরেই করতেছিল, এখন তারা দেখা গিয়েছে তারা বিভিন্ন স্টার্ট আপ টাইপের দিয়েছে বা অনলাইন বিজনেস করেছে। তো এইটা কিন্তু ভালো, মানে ভালো একটা জিনিস যে আপনি দেখতেই পারতেছেন আপনার একটা অডিয়েন্স আছে এবং আপনি ওইগুলো রিচ করতে পারতেছেন জিনিসগুলো, যে আমি এই জিনিসটা করতে পারবো, যে আমার একটা আপনি যদি কোনো একটা ধরুন আপনি বিজনেস সেক্টরে কোনো একটা অনলাইন একটা পেজ খুললেন, সো আমার সময় আমার দেশ থেকেও কিন্তু আপনি মেম্বার পাচ্ছেন এবং একটা বড় একটা কমিউনিটির সাথে কিন্তু আপনি এঙ্গেজ হচ্ছেন এবং তাদের চাওয়া পাওয়া বা তাদের ডিমান্ড কিন্তু আপনি জানছেন আগে থেকে। তো আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন যে আমাদের যে স্কুল বা কলেজে যে জিনিসটা থাকে, স্পেশালি আমার কথা যদি আমি এক্সাম্পল হিসেবে দিই, আমার হচ্ছে যে 6 to 10 একদম বয়েজ স্কুল ছিল, 6 to 10 না 12 কলেজও বয়েজ ছিল। সো দেখা যায় যে কমিউনিকেশন একটু প্রবলেম হয়ে যায় অনেক সময়, যে একজনের সাথে কিভাবে কথা বলতে হয় বা কিভাবে কোন অ্যাপ্রোচ বিষয়টা কিন্তু সবসময় ঠিক থাকে না। সো কোনো একটা অর্গানাইজেশনে ধরুন আপনি যদি যুক্ত হন, তখন দেখবেন যে অনেক ধরনের মানুষ ডিফারেন্ট টাইপ চিন্তা ভাবনা করছে, তাদের সাথে অ্যাডপ্ট করাও কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ। এবং আপনি যখন 3 মাস 6 মাস থাকবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার অ্যাডাপ্টেশনটা চলে আসছে, যে না আমি আসলে তার সাথে আমার মতামতটা ভিন্ন হতে পারে, বাট
আমরা একটা জায়গায় অন্তত এক হ্যাঁ যে মানে সবার কথা আমি শুনে তারপরে একটা জায়গায় যেতে এটা যেতে একটা পারি। বড় একটা বিষয়। আর আবার ধরুন যে এক্সট্রা, আপনি জানেন হয়তো বা বাইরের দেশ যে কান্ট্রিগুলোতে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি ফোকাস করা হয়। হ্যাঁ আমাদের দেখা যায় অন্য ইউনিভার্সিটি বাইরের দেশে আমি ক্রেডিট ট্রান্সফার করতে চাচ্ছি বা তখন আমার অ্যাজ এ ফ্রেশার তো আমাদেরকে কোথাও নিবে না, তখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটা অনেক বেশি দেখা হয়। হ্যাঁ সেটা কিন্তু আপনি ভলান্টিয়ারিং বলেন, আপনি এই বিষয়ে দক্ষ বা এই বিষয়ে আপনি জানেন, সো এইটাই কিন্তু অনেক বড় একটা বিষয়। আপনাকে একদম ধরুন যে আপনাকে একদম এক্সপার্ট হতে হবে বিষয়টা না, বাট আপনি যে এটা জানলেন, এই বিষয়টা সম্পর্কে জানলেন বা বিভিন্ন বিষয় সম্পর্কে আইডিয়া রাখলেন, সেটা কিন্তু অনেক বড় বিষয়। সেটা কিন্তু আপনার স্কলারশিপ, ভবিষ্যতে স্কলারশিপের যদি অ্যাপ্লাই করেন বাইরে, এগুলো কিন্তু অনেক হেল্প করে, কারণ আপনাকে একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই দিচ্ছে। মানে আমরা ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনাকে ফিক্স করে তারপরে বাকি যা যা আমরা ডেভেলপ করতে পারি। এখানে একদম হচ্ছে যে পড়াশোনা একদম স্টাডি একদম ফিক্সড করে তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে যাবেন অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বর্তমান সময়ে যদি আমরা দেখি যে মানে সবার ক্ষেত্রেই যে আমরা অনেক বেশি ফোন অ্যাডিক্টেড, এই রিলস দেখতে বসলে ঘন্টার পর ঘন্টা রিলস দেখে কাটিয়ে দিচ্ছি, এটা কোনো ফলপ্রসূ কিছু হচ্ছে না। তো এখন যদি আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত হই, সেটা আমাদের রিলস থেকে মানে রিলস এডিকশন বা মানুষের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে কতটুকু ফলপ্রসূ? এখন অনলাইন ভার্চুয়াল জগৎ থেকে বের হয়ে আপনি একটা মানুষের সাথে কথা বলবেন, এটাই তো আপনার অ্যাডভান্টেজ বর্তমানে, যে আপনি একটা মানুষ, আমি আপনি পার্সোনালি ওয়ান কথা বলছি, এটা কিন্তু অ্যাডভান্টেজটা দিচ্ছে। কারণ এমন একটা টেকনোলজি এমন একটা জায়গায় চলে যাচ্ছে, ধরুন দুইজন পাশাপাশি বসে আছে বাট কথা কমিউনিকেশন করছে না, দুইজনই ফোনে হচ্ছে যে রিলস দেখছে বা অন্য কিছু করছে। সো যদি আমার নিজের উদাহরণটা দিই, আমি কিন্তু যুক্ত হয়েছি আমার বাংলাদেশ অনলাইনের মাধ্যমে এবং আমার হোম টাউন থেকে আর কি, ঢাকার বাইরে থেকে অবশ্যই। তো প্রথমে কিন্তু আমি জাস্ট অনলাইনের মাধ্যমে সবার সাথে পরিচয়, কিন্তু যখন আমি কোভিড টাইমটা শেষ হয়ে গেল, যখন আমি ঢাকাতে আসলাম, যখন কোনো একটা অফলাইন ইভেন্ট, আমার ঠিক মনে নাই কোন ইভেন্টটা, বাট যখন যুক্ত হলাম সেখানটার এক্সপিরিয়েন্সটা কিন্তু টোটালি আলাদা। সেই ফিলটা কিন্তু আপনি অনলাইনে কখনোই পাবেন না। যখন আপনি দীর্ঘ সময় 6 মাস 1 বছর ধরে তাদের সাথে কমিউনিকেট করছেন, বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করেছেন, অনেকদিন কথাবার্তা বলেছেন, অনলাইনের মাধ্যমে সব কাজ করেছেন, ওইটার যে এক্সপিরিয়েন্স, এটার থেকে হাজার গুণ বেশি এক্সপিরিয়েন্স যখন আপনি অফলাইন কোনো একটা ইভেন্টে যুক্ত হয়েছেন। এটা কিন্তু আসলে পার্সন টু পার্সন যখন আপনি কথাবার্তা বলেন, তখন কিন্তু সেই জিনিসটা অনেক জায়গাও ক্রিয়েট হয়। আসলে এডুকেশন ছাড়াও আরো অনেক বিষয় নিয়ে কাজ হতো। তো আপনার অন্য কোনো সেক্টরের অন্য কোনো প্রজেক্টে মানে অংশগ্রহণ করার অভিজ্ঞতা আছে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে সেক্টর আলাদা হতে পারে, সার্ভিস হয়তো বা কোনো একটা স্কুল বা কলেজের সার্ভিসে আছে, বাট ভলেন্টিয়ারদের সবাই তো যে কোনো একটা ইভেন্ট মানে কোনো সেক্টরের ইভেন্ট না, কোনো সার্ভিসের ইভেন্ট না, ইভেন্ট মানে আসাতের ইভেন্ট। সো যে কোনো মানে যে সেক্টর থেকেই হোক, যে সার্ভিস থেকেই হোক না কেন, আমাদের যে মানে আমার সময় আমাদের যে ভলেন্টিয়াররা যারা ছিল, তারা কিন্তু আসলে যে কোনো ইভেন্টে পার্টিসিপেট করতো, এবং কোনো জাস্ট স্পন্সরটা যেটা হয় না যে ওইভাবে বলে দেয় যে এই সার্ভিস স্পন্সর করেছে, জাস্ট ওইটুকু, কিন্তু সবাই মিলে জিনিসটা করতে হতো। এটা যে অফলাইন যে ইভেন্টগুলো হয়, এটা কিন্তু অনেক, আপনিও জানেন যে এখনও সম্ভবত অনেক ইভেন্ট হয়, তো এটা কিন্তু অনেক বেশি মানে খুশি হওয়ার মতো, মানে খুব হ্যাপি করে দেয় আর কি। রোজার সময় আমাদের দেখা যায় যে আমরা ইফতারের আয়োজন করার চেষ্টা করি, আমাদের সবসময় চেষ্টা থাকে যাতে আমরা পুরো রোজার মাস ধরেই করতে পারি, কিন্তু আমাদের যত আস্তে আস্তে হয়তো বা আমরা সবসময় করতে পারবো। তারপরে আমাদের কুরবানির সময় আমরা চেষ্টা করি যে আমাদের স্পন্সর তো সব কিছু মিলিয়ে আমরা খাসি, এরকমও হয়েছে যে আমরা খাসি কুরবানি দিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কোনো ইভেন্টে? পার্টিকুলার অনেকগুলো আছে, আমি দুই একটা এক্সাম্পল দিই। সো একটা ইভেন্ট ছিল টয় ফর হ্যাপিনেস। তো টয় ফর হ্যাপিনেসের বিষয়টা কি, বাচ্চাদের জন্য আর কি খেলনা। এখন এই খেলনা কিন্তু আর কি আমরা মানে বাইরে থেকে, যে আমরা তো স্টুডেন্ট মানুষ, রাইট? সো আমাদের কিন্তু সবসময় বাইরে থেকে কেনা বা ওইরকম হয় না। তো দেখা যাচ্ছে আমাদের নিজেদের বাসায় যেসব খেলনা টেলনা ছিল বা আশেপাশের মানুষজনের, যেহেতু আমার সময় একটা বড় একটা নেটওয়ার্ক, সো কোনো একটা ইভেন্ট যদি লঞ্চ করতে যায়, তাহলে কিন্তু সবাই রেসপন্স করে ট্রাই করে, আর সব ভলান্টিয়াররা মিলে কাজ করে, রাইট? সো টয় ফর হ্যাপিনেসের ক্ষেত্রে সেটাই হয়েছিল যে যারা তাদের প্রত্যেকেই হচ্ছে তাদের বাসা থেকে যারা আছে খুব আনন্দের সাথে হচ্ছে যে টয়গুলো এনেছিল আর কি, আমরা বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে সবসময় আনন্দিত। হ্যাঁ, তো সেইভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছিল, এই একটা জিনিস। তো এটা আমি কিন্তু মানে লাইভ আমি কিন্তু অফলাইনে পার্টিসিপেট করিনি, আমি কিন্তু ওই ছবি দেখার পর আমার মনে হয়েছে যে না, আমার এই এক্সপিরিয়েন্সটা নিতে হবে, অনলাইনে আর হচ্ছে না। পরবর্তীতে আমি যখন ঢাকায় আসি, তখন হচ্ছে যে ইভেন্ট হয়, যে মাসব্যাপী ইভেন্ট করার প্ল্যান করছিল, ইফতার ইভেন্ট আর কি। তখন তো এখন জানি না কি হয়, আগের সময়টা এমন ছিল যে যেহেতু বিভিন্ন সার্ভিস আর কি, বিভিন্ন স্কুল কলেজ এক এক জায়গায়, সো
ওইখানে আমরা ডেট নিতাম যে আমাদের যে মাইলস্টোন কলেজের যে এটা আমরা আসলে এত রমজানে করব, 10 রমজান, সাপোজ 10 রমজানে করব বা 12 রমজানে করব। তখন দেখা যেত যে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, হতে পারে সেটা উত্তরা, হতে পারে সেটা আপনার ধানমন্ডি, তো এলাকা ভেদে আমরা হচ্ছে যে ইফতারগুলো ডিস্ট্রিবিউট করে দিতাম। আচ্ছা, এরকম হতো যে মানে প্রত্যেক দিন কি একই এলাকাতে হতো নাকি আলাদা? না না, প্রত্যেক দিন ডিফারেন্ট আলোচনা, মানে পুরো একটা ঢাকা বা ঢাকার বাইরেও হয়েছে আর কি। ঢাকার বাইরে আমার যতদূর মনে আছে যে ময়মনসিংহ আর কি, সেই প্রথম যখন ছিল নেটওয়ার্ক, তখন কেবল হচ্ছে, এখন যতটুকু নেটওয়ার্ক ছিল ওইটুকুর মাধ্যমে আমরা ঢাকার বাইরে রিচ করতে পেরেছিলাম আর কি। অনেক বড় একটা, বলা যায় যে বড় প্রাপ্তি। রাইট। বর্তমানে আমাদের যদি বলি লাস্ট যে ইভেন্টটা হয়েছিল সেটা বাচ্চাদের নিয়ে, তো ওই ইভেন্টটাতে দেখা গেছে যে আমরা বাচ্চাদের সাথে খেলাধুলা করি। তো আপনি জানেনই তো যে আসাদে যারা আছি আমরা বাচ্চাদের সাথে সময় কাটাতে আমরা খুব বেশি পছন্দ করি, আপনাদের সময়ও ছিল। কিন্তু আমরা এখন চেষ্টা করি কি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, আমরা সবাইকেই খাবার দিই, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরকে একটু আর কি যাতে একটু স্পেশাল ফিল করানো যায়, যে তারা যাতে অনুপ্রাণিত হয়। তো তখন আমরা চেষ্টা করি তাদেরকে জুস দেওয়ার জন্য। তার জুসের ক্ষেত্রে যদি আমি বলি যে বাচ্চা জুস পছন্দ করে অনেক, তো ওইখানে আমরা সবসময় প্রাণের জুস প্রোভাইড করার চেষ্টা করি, কারণ প্রাণের জুস শুধু জুস না, প্রাণের সব প্রোডাক্টই খুব ভালো, এই জন্য আমরা আলাদা করে প্রাণের জুসটাই প্রেফার করি। ভাইয়া, যেহেতু অনেকবার বললাম যে আপনি অনেক দিন ধরে কাজ করছেন, তাই আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এতদিন ধরে কাজ করে এমন কোনো এক্সপিরিয়েন্স যেটা আপনার এখনো মনে পড়ে? এই এক্সপিরিয়েন্সের কথা যদি আমি স্পেসিফিক একটা ঘটনার কথা বলা যায় না, তো আমি 2-3টা কথা রিলেট করার ট্রাই করি। প্রথমটা হচ্ছে যে টয় ফর হ্যাপিনেসের যে ইভেন্টটা, মানে যখন সবাই টয়গুলো অ্যারেঞ্জ করে যখন প্রোভাইড করলো, ওদের যে ছোট বাচ্চাদের ওদের যে হাসিটা, মানে আমার কাছে তো নতুন যে আসলে সবাই মিলে কোনো একটা জিনিস করছে, মনে হলো অসাধ্য সাধন করে ফেললাম আর কি, এমন একটা বিষয় থাকে। তারপর আপনি ইফতারের কথা চিন্তা করেন যে একটা মানুষ সারাদিন ধরে রোজা আছে, রোজা রাখার পরে সে হঠাৎ করে সে দেখলো যে ইফতার দিচ্ছে তাকে। তো ওই যে জিনিসটা আমার কাছে মনে হয় যে মানুষের যে দোয়াটা, ওই যে জিনিসটা পেয়েছি, সেটা কিন্তু আমাকে আসাদি করে দিয়েছে, আসাদের মাধ্যমেই কিন্তু আমাকে সুযোগ করে দিয়েছে। তো এরকম মানে কোনো একটা স্পেসিফিক ইভেন্ট না, প্রত্যেকটা ইভেন্ট আমি যে ইভেন্টগুলো দিয়েছি সেইগুলোতে কিন্তু আমাকে খুব একটা পজিটিভ একটা ভাইব দিচ্ছে, এবং এটা কিন্তু আমার রিয়েল লাইফেও কিন্তু ইম্প্যাক্ট ফেলা শুরু করেছে। ভাইয়া, আপনি এখন আসাদেরই অংশ, এখন থাকুন আমাদের সাথে, এখনো আছেন। তো আপনি নেক্সট 5, আমি যদি বলি আর কি, আসাদ তো এখনো অনেকটা এগিয়ে যাচ্ছে, কিন্তু নেক্সট 5 বছর পরে আপনি আসাদকে কোথায় দেখতে চান? আমি চাই হচ্ছে আমার সময় আমার দেশ বা বাংলাদেশের সকল প্রান্তে, সকল জেলা উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও তাদের কর্মকাণ্ড চালু করুক। কারণ আমি জানি যে প্রত্যন্ত এলাকাতেও, শহরের বাইরেও বিভিন্ন মানুষজন আছেন, তারা আসলে আমার সময় আমার দেশের মতো অর্গানাইজেশনগুলোর হেল্প চান, তাদের সাপোর্ট চান আর কি। তো আমরা যদি এই ভলেন্টিয়ারিংয়ের মাধ্যমে এই সাপোর্টটা পৌঁছে দিতে পারি, সেটা মনে হবে যে এই সামনে আগামী 5 বছর বা 10 বছর যত দ্রুত সম্ভব, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মনে হবে। আচ্ছা ভাইয়া, আপনি তো আমাদের ফর্মার ভলেন্টিয়ার, তো আজকে আসলেন আমাদের এখানে, তো আমাদের তো এখন অনেক ভলেন্টিয়ার যুক্ত হচ্ছে। আর ওই সময়ের কথা এখনকার কথা যদি বলি, আপনারা শুরু করেছেন, এখন আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো নতুন ভলেন্টিয়ারদের জন্য যদি আপনি আপনার তরফ থেকে কোনো পরামর্শ দিতেন আমাদের। আমার সময় আমার দেশের বর্তমান যে ভলেন্টিয়ার আছে তারা অনেক বেশি স্মার্ট, অনেক ম্যাচিওর। সো সেইভাবে কোনো কিছু বলার নাই। আমি যেটা বলবো সেটা হচ্ছে তারা যে কোনো একটা পার্টিকুলার বিষয় গোল ফিক্স করে ওই বিষয়টা লেগে থাকতে হবে। লেগে থাকলেই তারা তাদের সাকসেসে পৌঁছাতে পারবে বলে আমি পার্সোনালি মনে করি। ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলে বেশ ভালো লাগলো, কিন্তু আমাদের অনুষ্ঠানের রীতি তো টানতেই হবে। তো কিন্তু আমরা আশা করব যে আমাদের তো অনেক প্রোগ্রাম হয়, প্রাইজ গিভিং সেরেমনি হয়, তারপরে মিট অ্যান্ড গ্রিট হয়, আপনি অবশ্যই আসবেন, কারণ ফর্মার ভলেন্টিয়ার হয়ে গেছেন বলে আমাদের ভুলে যাবেন না। না, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা পডকাস্টের জন্য, এবং আমার সময় দেশকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। ভাই, আপনার জন্য নগরশিল্প এবং ক্লোথিও তরফ থেকে ছোট একটি উপহার। থ্যাংক ইউ।